বাচ্চা ঠিকঠাকভাবে নিতে পারছে, বাচ্চা কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাবা মা কোনো প্রেশার দিচ্ছে কিনা, বাবা মার কোনো সাইকোলজির প্রবলেম চলছে কিনা, সেগুলো সব ওরা জানতে গেলে না আগে মানসিকতা দরকার থাকে, তারপরে তো উন্নতি, তাই না? তোমার মানসিকতা যদি নিচু হয় তুমি উন্নতি করবে কি করে? সাদা সর্ষে, আমি কালো সর্ষেটা একদমই খাচ্ছি না। মিষ্টি শীতের সকালের এক কাপ ধোয়া ওঠা চায়ের শুভেচ্ছা জানিয়ে আমার সকল বন্ধুকে সুপ্রভাত জানালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো বন্ধুরা, প্রথম স্টার্টিংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো সকালবেলার এক রাউন্ডের ডিউটি এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বসে 10টা মিনিট চাটা খেয়ে নিই, তারপরে যাব অন্য কাজ করতে। বললাম না যে আরিদা, বলি না যে মাঝে মাঝে তোমাদের সবাইকেই বলি যে মাঝে মাঝে অন্তত 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নেবে, শর্ট ব্রেক নেবে নিজেকে আবার ফুল চার্জ করার জন্য। যেমন ধরো আমাদের মোবাইলেও যখন ব্যাটারি শেষ হয়ে যায় আমাদের মাঝে মাঝে চার্জ দিতে হয় তো ফুল ব্যাটারি করার জন্য, নাহলে মোবাইলটা চলবে কি করে। ঠিক সেমও আমাদেরও মাঝে মাঝে চার্জের দরকার থাকে, তারপর ফুল চার্জ হয়ে গেলে তারপর আবার আমরা দৌড়াতে শুরু করে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে মেয়ের এক্সাম মানে শেষ হচ্ছে, তো আজকে হচ্ছে শনিবার, তোমরা তো রবিবার ব্লগ পাবে না, তোমরা পাবে আবার সোমবার। একটু নিশ্চিন্ত, আমি মেয়েকে বলেছি যে যাই হয়ে যাক আজকে মানে একদিন পুরো রেস্ট নিবি, একদম পড়াশোনা করবি না, বইয়ের সাথে কোনো টাচই রাখবি না, তোর মনে যা ইচ্ছে সেদিকে করে নিবি, তার পরের দিন থেকে আবার পড়া স্টার্ট করে দিবি, কারণ আর 1.5 মাস 2 মাসও বাকি নেই ফাইনাল এক্সাম। তো যাই হোক, আর এবারে পরীক্ষাটা খুব একটা ভালো হবে না। আর হবে কি করে বলো, একটা দিন যদি ছুটি না দেয়, হিস্ট্রির আগেও একদিন ছুটি দেয়নি, ভাবতে পারছো? মানে 16টা 17টা 18টা করে একটা সাবজেক্টের চ্যাপ্টার। ম্যাডামরা বলেছে কোনো ব্যাপার না, হয়ে যাবে। এবার তার মধ্যে আমরাও যদি বলি হ্যাঁ হয়ে যাবে, আরে আমরাও তো পড়াশোনা করেছি, আমরাও তো জানি যে কতটা প্রেশার থাকে বা কতটা পড়তে হবে। একটা দিনও যদি ছুটি না দেওয়া হয় তো রিভিশনটাও তো একটা পড়া, সেটাকে তো পড়তে হবে। এগুলো যদি না বোঝে স্টুডেন্ট, মানে টিচাররা যদি না বোঝে, বলে এগুলো তো এক্সট্রা করে চাপ সৃষ্টি করা না। তো যাই হোক, আমি বলেছি কোনো ব্যাপার না, যা হয়েছে পরীক্ষাটা ছাড়, একদম মেন ফোকাস কর, মেন ফাইনাল পরীক্ষাটার মধ্যে ফোকাস কর, কারণ সেই সময়টা মনে হয় ছুটি থাকে, কারণ অনেকদিন গ্যাপে পরীক্ষা হবে, সেটা কর। ও বলে সেটাই মা, এখন আমি মানে পরীক্ষাটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কি বলতো, আমাদের না ইন্ডিয়াতেই বেশি প্রেশার পড়াশোনাটা, মানে এডুকেশন পারপাস নিয়ে। আদৌ কিন্তু চাকরি বাকরির হাল খুবই খারাপ, ঠিক আছে, চাকরি কিন্তু নেই যে এই প্রেশার দিয়ে বাবা ভালো স্টুডেন্ট তৈরি করছি আর ভালো একটা চাকরি দেবে, সেটা কিন্তু নেই। আমাদের ইন্ডিয়ার বাইরে যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে তোমরা যাবে, দেখবে ওদের পড়াশোনার রুলস অ্যান্ড রেগুলেশনটাই আলাদা, ওরা প্রেশারই দেয় না। ইভেন ওদের প্রত্যেকটা স্কুলে সপ্তাহে একদিন, সানডে যে কোনো একটা দিন, ওরা কি করে, কাউন্সেলিং করে, বাচ্চা তার সাথে তার মা বাবাকে বসিয়ে কাউন্সেলিং করায়, ঠিক আছে, প্রবলেম জানে যে বাচ্চাকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, তো বাচ্চা ঠিকঠাকভাবে নিতে পারছে, বাচ্চা কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাবা মা কোনো প্রেশার দিচ্ছে কিনা, বাবা মার কোনো সাইকোলজির প্রবলেম চলছে কিনা, সেগুলো সব ওরা জানে। যদি বাচ্চা কোনো সময় বলে ফেলে বেফাস, বা সত্যি যদি প্যারেন্টসরা কোনো চাপ দিয়ে থাকে বা কোনো গায়ে এই পড়াশোনার পারপাসে মারধর করে থাকে, যদি বাচ্চা টিচারকে বলে যে আমার বাবা মা আমাকে মারছে বা আমাকে বকছে বা আমাকে প্রেশার দিচ্ছে, সঙ্গে সঙ্গে স্কুল কি করবে, প্যারেন্টসদের এগেনস্টে কেস করে দেবে যে কেন আপনারা করছেন। ওদের মতন করতে দিন, ওদের মতন বাড়তে দিন, কোনো এক্সট্রা প্রেশার দেওয়ার দরকারই নেই। স্কুল থেকে যেটুকু করিয়ে দেয় ওদের কিন্তু সেটাই এনাফ, ঠিক আছে। আর আমাদের এখানে স্কুল কম করাবে, বাড়িতে বেশি প্রেশার দেবে, এই হয়ে যায় ব্যাপার। ওই জন্য না ওয়েস্টার্ন মানে কান্ট্রি এত উন্নত, ওরা এতটা এগিয়ে আমাদের থেকে। মানসিকতা, কোনো কিছু উন্নতি করতে গেলে না আগে মানসিকতা দরকার থাকে, তারপরে তো উন্নতি, তাই না? তোমার মানসিকতা যদি নিচু হয় তুমি উন্নতি করবে কি করে? তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আদৌ তো কিছু লাভ নেই আমাদের এখানে পড়াশোনা করে, শুধু প্রেশার নেওয়া আর কিছুই না। যত মানে কি বলবো, উন্নতি কিন্তু সব ওয়েস্টার্ন কান্ট্রিতে। আমি জানি, তোমরা যদি না জানো তোমরা একবার সার্চ করে দেখে নেবে গুগল থেকে, তাহলে বুঝতে পারবে যে ওখানকার মানে পড়াশোনার রুলসটা কেমন। কারণ আমাদেরও উচিত
আমাদেরও উচিত বাচ্চাকে একটা কাউন্সিলিং করানো, যে বাচ্চার আমরা কিন্তু বুঝতে পারি না যে ওরা কিছু প্রেশারে আছে কিনা বা ওরা কোনো সাইকোলজি প্রবলেমে ভুগছে কিনা। কারণ এই আমরা কি ভাবি, বাবা আমার বাচ্চাকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, তার মানে আমার বাচ্চা কি পাগল? না, কিন্তু এটা ভুল ধারণা। পাগলরা যায় না, যায় মানসিক পেশেন্টরা। মানসিক কি, মনের রোগ যেটা বাড়তে 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 তখন মানুষ পাগল হয়ে যায়। যখন মনে আর রাখতে পারে না, ব্রেনে আর কাজ করে না, তখন কিন্তু মানুষ পাগল হয়ে যায়। ডিপ্রেশন থেকে থেকে মানুষ পাগল হয়ে যায়, মানে ভুলভাল ভকে সব ভুলে যায়। কখন? যখন তার মধ্যে, তখন যার ব্রেন কাজ করে না বা মনে কিছু রাখতে পারে না, ব্রেনে কিছু রাখতে পারে না। তো ওই জন্য সব সময় না একটা কাউন্সিলিংয়ের দরকার থাকে। বাচ্চার বলো, বাবা মার পরে, প্রত্যেকটা মানুষের না মাঝে মাঝে কাউন্সিলিংয়ের দরকার পড়ে। তাদের ভেতরে কি চলে না, অনেক সময় দেখবে পাশের মানুষকে তারা শেয়ার করতে পারে না। আমার ধরো ভেতরে একটা প্রবলেম হচ্ছে, হয়তো আমি আমার হাজব্যান্ডকে বলতে পারছি না বা আমি আমার বাচ্চাকে বলতে পারছি না, সেইটা যখন আমাকে ডাক্তার, যখন আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, তখন ওরা এমনভাবে তোমার ভেতরের প্রবলেমগুলো বা ভেতরের চাপা কষ্টগুলো বা কথাগুলো এমনভাবে তারা ছলে বলে বার করে নেবে না, তুমি বুঝতেও পারবে না। তো এটাই হচ্ছে কাউন্সিলিং বলে, এটাকেই বলা হয় কাউন্সিলিং, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি হয়। আমাদের ইন্ডিয়াতে এটা মানে হচ্ছে পাগল, মানসিক রুগী, এইসব আমরা ভাবি, কিন্তু নয়। যদি আমারও এরকম প্রবলেম হয়, দেখি যে আমার মেয়ে অবসাদে ভুগছে বা ডিপ্রেশনে যাচ্ছে, আমি দেন অ্যান্ড দেয়ার কিন্তু কাউন্সিলিং করাবো মেয়েকে নিয়ে গিয়ে, বা আমিও করবো। ঠিক আছে, এটা উচিত করা, প্রত্যেকটা মানুষের এটা করা উচিত। তো যাই হোক, আবার তোমাদের জ্ঞান দিয়ে দিলাম। বললাম এই যে কথার পৃষ্ঠে কথা আসে, কথা মানে একটা কথার পর আর একটা কথা চলে আসে, সেইভাবেই কথা বাড়ে। এটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট টপিক। অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু এইগুলো জেনে রাখা উচিত। এগুলো ছোট্ট ছোট্ট জিনিস আমাদের মেনটেন করা উচিত। বললাম না, শুধুমাত্র সন্তান জন্ম দিলাম আর মা বাবা হয়ে গেলাম, বা সন্তানের প্রতি দায় দায়িত্ব করলাম, মা বাবা হয়ে গেলাম, না। কিন্তু ছোট্ট ছোট্ট সন্তানের খুঁটিনাটি জিনিসগুলো আমাদের দেখা দরকার। আমি না কোনো ঘরে যেতে পারছি না, কারণ পাশের বাড়িতে গান চালিয়েছে, আমার কপিরাইট চলে আসতে পারে। ওই জন্য আমি কোথায় গিয়ে যে কথা বলবো সেটাই আমি বুঝতে পারছি না। একবার এই ঘর করছি, একবার এই ঘর করছি। তো যাই হোক, অলরেডি 6 মিনিট বকে নিয়েছি। তো চলো বন্ধুরা, হাজব্যান্ড আসবে, এসে ওকে টিফিনটা দেবো। ফোন করছে, তার মানে ও আসছে, মানে রেডি করতে বলছে, টিফিন রেডি করো, আমি যাবো আর খাবো। এসে যদি দেখে টেবিলে টিফিন সাজানো নেই, আবার দৌড় মারবে। এত কষ্ট করে জল ঢেলে দেওয়া। তো সবসময় আমি এটাই বলছি, বাচ্চাদের ওপর টেক কেয়ার করো, দেখো বাচ্চাদের মনে কি চলছে, ওদের মধ্যে কোনো প্রেশার চলছে না তো, ওরা কোনো অবসাদে ভুগছে না তো, এটা বারবার দেখো, জিজ্ঞাসা করো, দেখবে ঠিক ওরা না, মানে এগুলো ছলে বলে করতে হয়। মানে একদম তুমি একদম ডাইরেক্ট গিয়ে কোশ্চেন করলে, কি রে তুই কি, তোর মনে কোনো সমস্যা হচ্ছে, তুই কি এই কোনো প্রবলেমে রয়েছিস, বা তুই কি কোনো অবসাদে ভুগছিস, ওরা হারগিজ বলবে না। ওদের ওইভাবে বার করতে হবে, ছোনা বাছা বলে পাশে নিয়ে এইভাবে ওদের বার করতে হবে। চলো এবারে আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাই। আর আমার এখনও বাজার গোছানো হয়নি, জানো। দাঁড়াও দেখাই যে বাজার, দাঁড়াও কোথায় দেখাতে পারছি, এই দেখো বাজার পড়ে আছে, এই বাজার এখন গোছাতে হবে। চলো, আমি তো বক বক করেই যাচ্ছি, বললাম না ক্যামেরা অন করলে কখন যে টাইম হয়ে যায় বুঝতেই পারি না। চলো, তো এই তো বন্ধুরা 100% একদম চার্জ কমপ্লিট করে চলে এলাম কিন্তু সংসারের কাজকর্ম করতে। একটা সত্যি কথা কি জানো, 100% সত্যি কথা হচ্ছে, সংসার কিন্তু কখনোই তোমাকে রেস্ট দেবে না বা বলবে না যে তুই একটু রেস্ট কর, বরং আমাদেরই কিন্তু সংসার করতে করতে রেস্টটা নিয়ে নিতে হবে। টমেটো ছাড়া চাটনির কিছু নেই, টমেটোর চাটনি খেতে হবে, টমেটোর চাটনি খেতে হবে। টমেটো চাটনি তো বললাম তোমাকে আনার কথা, এছাড়া আর কিছু নেই তো। কি আনবে তুমি টমেটো ছাড়া? যাচ্ছি, এতক্ষণ বসে রইলাম, তখন এলে না, যে কাজে ঢুকবো তখন এলে খেতে দিয়ে যাচ্ছি। কোনো চেয়ারগুলো রাখবি, তরকারি আলু দেবো। আমার ঈশ্বর মঙ্গল করুক। আমি যদি বলি একটা জিনিস, তখন তো বলবে মুখের মধ্যে দেবে, না আমি পারবো না করতে। আমিও হ্যালো, হ্যাঁ হ্যাঁ। একটা বাচ্চা শুধুমাত্র পড়াশোনার চাপে যে মানসিক অবসাদে ভোগে তা কিন্তু নয়, অনেক সময় বাড়ির পরিবেশ ও তাদের অবসাদের দিকে কিন্তু
ঠেলে দেয়। আমি নিজের চোখে দেখেছি একটা ব্রাইট স্টুডেন্ট, পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্টটা, পারিবারিক মা বাবার কলহতে বলো বা সুষ্ঠু পরিবেশ, মানে বাড়ির সুষ্ঠু পরিবেশ না থাকায় সে একটু একটু করে কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। সে খুব হাসি খুশি একটা স্টুডেন্ট ছিল, হঠাৎ করে সে একদম চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছে। কি বলতো, মা বাবা যেমন একটা বাচ্চার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলে, ঠিক তেমনি মা বাবার দ্বারাই কিন্তু সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। আমি সবসময় বলি, সন্তানকে যদি সুষ্ঠুভাবে মানুষ করতে চাও তাহলে না আমাদের চারিত্রিক, মানে আমাদের বাবা মার চারিত্রিক পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে মায়ের চারিত্রিক পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটাতে হবে। কারণ কি, দেখো, বাবারা সারাদিন থাকে না, তারা হয়তো খুব জোর মেরে কেটে সারা রাতের দিকটা থাকে, আর কেউ কেউ হয়তো সানডে ঘরে থাকে, কিন্তু সারাটা দিন 24 ঘন্টার মধ্যে 90% সময়টা কিন্তু তাও সে মায়ের সান্নিধ্যে মানুষ, মানে মায়ের প্রত্যেকটা গুণ কিন্তু সে অবজার্ভ করে। তাই জন্য আমি সবসময় বলি, আগে নিজে ঠিক হও। নিজের যদি কোনো মানে বাজে অভ্যাস থাকে তাহলে সেইগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো, দেখবে তোমার সন্তান তোমাকে দেখে অটোমেটিক সুন্দর সুষ্ঠু একটা জীবন পাবে। একটা সিম্পল এক্সাম্পল তোমাদের দিই। ধরো কোনো বাচ্চা খুব রাগী, খুব তেজ, ভীষণ অহংকার, মানে কোনো কথা অবাধ্য, দেখবে এই গুণাগুণ যদি তোমরা দেখতে চাও, দেখবে তার মা বা বাবা কারোর মধ্যে এই গুণাগুণটা বেশি আছে। হয় মায়ের মধ্যে রাগ বা তেজ আছে, বা বাবার মধ্যে বা রাগ বা তেজ আছে। আবার দেখবে কোনো সন্তান, দেখবে কোনো বাচ্চা খুব পোলাইট, খুব শান্ত, একদম ধীর স্থির, দেখবে সেটাও কিন্তু তার মা বা বাবা কারোর মধ্যে এই গুণটা অবশ্যই রয়েছে, ফলে সেটা কিন্তু সন্তানের মধ্যে এসেছে। আর এই যে তোমাদের বলি যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কখন যে কাজ কমপ্লিট হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমার কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমার কিন্তু এক পাতায় ডায়েরি লেখাও কমপ্লিট হয়ে গেল। এইবারে কিন্তু আমি যাব আমার রূপচর্চা করতে, মানে যেহেতু আমি রান্নাঘরে রান্না করতে যাব, তার আগে আমি সানস্ক্রিন ইউজ করে যাব। আমাকে এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি শীতের জন্য ভালো একটা বডি লোশন সাজেস্ট করো। অবশ্যই আমি তোমাদের বলে দেবো, এমন একটা টিপস বলবো যেটা তোমরা ইউজ করে তোমরা বডি লোশন মাখাও কিন্তু ভুলে যাবে। এটা আমি নেক্সট ব্লগে অবশ্যই আলোচনা করব, কারণ এই ব্লগের মধ্যে আর ইনক্লুড করব না। তো দেখো, তোমাদের সাথে কিন্তু বেশ কয়েকটা টিপস বলো কি কয়েকটা জ্ঞান বলো, যাই বলো, আমি কিন্তু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা চলো কি কি রান্না করবো আগে দেখিয়ে দিই। ফুলকপি তো করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে সকালে শেয়ার করেছি। আর এই দেখো এখানে মুগের ডাল করব। আর এখানে এই যে সবজি দিয়ে মুগের ডাল হবে, শিম দিয়ে একটা নতুন রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। শিম পাতুরি না, কিন্তু একটা অন্য রেসিপি করব। আর করব টমেটো, এই যে টমেটো আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, অনেক দিন ধরে চাটনি খাবো করে ফাইনালি আজকে চাটনিটা করব। তো চলো আগে আমি এটা বসিয়ে দিই। আমি শিমের যে রেসিপিটা করব ওর জন্য আমি এখানে নেব পোস্ত, আর নেব সর্ষে, সাদা সর্ষে, আমি কালো সর্ষেটা একদমই খাচ্ছি না, অল্প করে সাদা সর্ষে নেব। আর নেব কাঁচা লঙ্কা, ব্যাস এইটাই হচ্ছে, এটা দিয়ে আমি করব। বাট এই যে আমার ঢাকনা খুঁজে পাচ্ছি না। মা এটা ঢাকনাটা গেল কোথায় মা? কোনটা? এই যে এটা কোন সাইডে? ব্যাস হয়ে গেল, এবার খোঁজে। শিমের সর্ষে পোস্ত রেসিপিটা করার জন্য আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে আর একটু মিষ্টি দিলাম, মানে তোমাদের স্বাদ মতন। আর দেখো শিমটাকে আমি ভাপিয়ে দিয়েছিলাম, তবে প্রেশার কুকারে দিইনি, কারণ প্রেশার কুকারে দিলে শিমটা একদম গলে যেত। অল্প মানে জাস্ট সেদ্ধ হবে সেই রকমভাবে আমি সেদ্ধ করেছিলাম। তবে এটা আমি কিন্তু এমনি সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, প্রেশার কুকারে দিইনি। তো এর মধ্যে পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দিলাম। আর এই যে বাটা মিশ্রণটা, মানে সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই নামানোর আগে কিন্তু কাঁচা তেল আর পারলে আরেকটু ধনে পাতা দিয়ে যদি নামাতে পারো, দেখবে ব্যাপক টেস্ট হয়।
মানে আমি বলছি, আমার হাজব্যান্ড এটা খেয়ে বললো যে তুমি এত অল্প করেছো কেন, যদি রাতের দিকে থাকতো তাহলে আমি আর একটু খেতে পারতাম। কেন বলতো, প্রথম আমি সবসময় বলি, প্রথমে আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে সেটা অল্পের ওপর দিয়ে করি, তারপর যদি আমি এক্সপেরিমেন্টে যদি আমি সুফল লাভ করি তারপরে আমি কিন্তু বেশিভাবে করি। আমি সবসময় বলি, আমি একজন সাদা মাটা গৃহিণী বলো কি হোম মেকার বলো, আমি তোমাদের সাথে সাংসারিক আমার লাইফের টিপস আমি শেয়ার করতে পারি। এর বাইরে গিয়ে এক্সট্রা কিছু দেখানো বা শো আপ করা আমার পক্ষে কিন্তু এতটুকু সম্ভব না। তার দরুন যদি কোনো দুটো বন্ধু আমার ব্লগ দেখে ভালোবেসে আমার পাশে থাকে তো তাতেই আমি শান্তি, আমার দরকার নেই হাজার সাবস্ক্রাইবার ভিউজের। তানিয়া সরকার বলেই একজন সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছে যে শর্মিষ্ঠা, তোমার মধ্যে দিয়ে আমি আমার নিজেকে দেখছি, এটাই রিয়েলিটি। এমনভাবে নিজেকে আমি রাখতে চাই যাতে আর 5টা গৃহিণী আমাকে তাদের সাথে রিলেট করতে। আর এখানে দেখো বেশ খানিকটা সময় বসে আছি, মেয়ে আসার টাইম হয়ে গেছে, মানে এক্সাম দিয়ে আসার টাইম হয়ে গেছে। ওই যে মায়ের মন, যতক্ষণ না বাচ্চা সন্তান ঘরে ফিরছে ততক্ষণ মনটা ছটপট কিন্তু করেই যায়। তো বন্ধুরা, আমার রান্নাঘর কিন্তু একদম দেখো নিট অ্যান্ড ক্লিন করা। আর এই যে এখন তো প্যাক মাখবো বলে বেসনটা পার করে নিয়েছি, আর এই যে শশা রয়েছে। তো যাই হোক, আজকে আর শেয়ার করবো না, প্রত্যেক দিন কী প্যাক শেয়ার করবো। তো এই যে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, দেখো ঠিক আছে। আর পাশে কাজ হচ্ছে বলে না বেশি কথা বলতে পারছি না। আর চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে আজকে দেখানো হয়নি। চলো, তো এই তো এখানে ভাত রয়েছে, এখানে এই যে ফুলকপি আলু দিয়ে একদম মাখা তরকারি করেছিলাম সেটা রয়েছে। কালারটা কেন এরকম আসছে বুঝতে পারছি না, বাট কালারটা কিন্তু ব্যাপক দেখতে হয়েছে। এই দেখো, ঠিক আছে। আচ্ছা, এখানে ডাল রয়েছে, ধনেপাতা দিয়ে ডাল, মুসুর ডাল। এখানে টমেটোর চাটনি, টমেটো আর একটু তেঁতুল দিয়ে টক মিষ্টি চাটনি যাকে বলা হয়। আচ্ছা, এখানে রয়েছে আলু ভাজা। এই প্লেন যাচ্ছে, দেখি দেখা গেল না। আচ্ছা, এই যে শিম পাতুরি না, শিম সর্ষে পোস্ত দিয়ে, কি বলবো বলো তো নামটা, ওই যা হোক, শিম পোস্ত কি শিম সর্ষে যা হোক বলবো। আর এটা হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে মুগের ডাল। আচ্ছা, আর এটার মধ্যে রয়েছে হাজবেন্ডের, তারাও খুলি একটা মিনিট, আর এটার মধ্যে রয়েছে হাজবেন্ডের রুটি, কারণ ও এখন আজকে হাফ রুটি খাবে, 1 মুঠো এইটুকু 1 বাটি ভাত খাবে আর সবজি খাবে। তো দেখিয়ে দিলাম তোমাদের আজকে আমার লাঞ্চ মেনু। অনেক টুকটুক করে কিন্তু অনেক রান্না হয়েছে বন্ধুরা, তাও ঢাকা দিয়ে ভালো করে। এখন খুব মাছির উৎপাত হয়েছে। আর এই যে এখানটা মেজে বেলুন চাকিটা রোদে দিয়ে দিলাম, শুকিয়ে গেলে তুলে নেবো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছে সিধা ঠাকুর পুজো করতে। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা, গোপালের প্রসাদে তুমি তুলসী পাতা দেবে। আমি দিই বন্ধুরা, তোমরা হয়তো ওভারলুক করে যাও। আমি 4 বার যেহেতু গোপালকে খেতে দিই, হয়তো 2 বার আমি তুলসী পাতা দিই। এক সময় হয়তো শেষ হয়ে যায়, আমার কাছে থাকে না, বা এক সময় হাজব্যান্ড হয়তো নিয়ে আসতে ভুলে গেল সকালবেলা, পেলাম না। অনেক সময় হয়তো একটু শুকিয়ে গেল, আমার ঠিক পোষায় না, বিশেষ করে শুকিয়ে যাওয়া ফুল বলো বা বেলপাতা, তুলসী পাতা ঠাকুরকে নিবেদন করতে আমার যেন কেমন একটা মন থেকেই চায় না। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমি কিন্তু দিই, দেখো এখনও কিন্তু আমার তুলসী পাতা দেওয়াই আছে, তোমরা খেয়াল করছো কিনা জানি না। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটা লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তখন সবাই খুব ভালো থেকো, টাটা।